বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন নেতাকর্মীদের। তেলের চোরাচালান ঠেকানোর কঠোর নির্দেশ সংসদীয় কমিটির সভায়। তীব্র হচ্ছে জ্বালানি তেলের সংকট, মজুদ প্রতিরোধে ডিপোতে বিজিবি মোতায়েন। সিন্ডিকেটকে দুষছেন মন্ত্রী, পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত। আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের পোশাক, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বললেন, সংবিধান সংশোধন হবে জনপ্রত্যাশা ও গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী। সংবিধান সংস্কার পরিষদ ও গণভোটের রায় মানছে না সরকার, অভিযোগ বিরোধী দলীয় চিফ হুইপের। আবারও রাজপথে নেমে দাবি আদায়ের হুঁশিয়ারি। ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা, দুবাইয়ে 500 মার্কিন সেনার অবস্থান লক্ষ্য করে হামলা তেহরানের। ইসরায়েলে হুতিদের মিসাইল হামলা, লোহিত সাগরে বাবেল মান্থ বন্ধের শঙ্কা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে বিএনপির দিকে তাকিয়ে আছে, তাই নেতাকর্মীদের ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি। বলেন, দেশে অনেক সমস্যা, এসব বিষয়ে মানুষকে বোঝাতে হবে। একই সাথে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশও দেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন সিকান্দার রেমান, ভিডিও ধারণ করেছেন জাহাঙ্গীর আলম। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান তারেক রহমান। তার যাওয়াকে কেন্দ্র করে শনিবার দুপুরের পর থেকে নয়াপল্টন ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটে। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে দলের চেয়ারম্যানকে স্বাগত জানাতে যান বিএনপির নেতাকর্মীরা। সন্ধ্যার পর তারেক রহমান যখন নয়াপল্টনে আসেন, তখন নেতাকর্মীদের উপচে পড়া ভিড় সেখানে। কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাংগঠনিক নানা কাজ করেন বিএনপি চেয়ারম্যান। এ সময় সাধারণ মানুষের বিরক্তির কারণ না হতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। আমি আরো 2-1 দিন আসবো, আমি দেখবো যদি কেউ স্বাভাবিক রেখেছেন তাহলে আমি আসবো, আর যদি থেকে স্বাভাবিক রাখেন তাহলে কিন্তু এখানে আমার পক্ষে আসা সম্ভব হবে না। কারণ আমি আসলে আপনারা যদি এরকম করেন, এলাকার মানুষের সমস্যা হবে। এই দিকে বহু হাজার হাজার মানুষ যা আশা করে তাদের সমস্যা হবে। কাজে আমরা নিশ্চয়ই দেশের মানুষের সমস্যার কারণ হতে চাই না, তাই তো নাকি? হতে চাই না, হতে চায় না। কিন্তু প্রত্যেকটা নেতাকর্মীকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। জনগণের সমস্যা সমাধানে নেতাকর্মীদের তাদের পাশে থাকতেও বলেন বিএনপি চেয়ারম্যান। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। কাজে এখানে যে সকল নেতাকর্মী আছে, সারা দেশে আমাদের যে সকল নেতাকর্মী আছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে আইন শৃঙ্খলার ভিতরে থাকতে হবে এবং আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সমস্যা হয়, কষ্ট হয়, অসুবিধা হয়, সেই জিনিসগুলো করা যাবে না। একই সাথে অনেক সমস্যা আছে দেশে, মানুষকে বোঝাতে হবে, মানুষকে পাশে দাঁড়াতে হবে, মানুষকে ধৈর্য ধারণ করানো শেখাতে হবে বা ধৈর্য ধারণের সহযোগিতা করতে হবে মানুষকে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নয়াপল্টন, ফকিরাপুল, কাকরাইল এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। যারা জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে তাদের বিষয়ে কঠোর হতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, তেল চোরাচালানের বিষয়ে সরকারের নজরে এসেছে, এসব বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে এ তথ্য জানান তারা। আহমেদ সরওয়ারের রিপোর্ট। রবিবার থেকে আবার শুরু হবে সংসদের অধিবেশন। এই অধিবেশনকে কেন্দ্র করে শনিবার বিএনপির সংসদীয় দলের সভা ডাকা হয়। বিকাল 4টায় প্রধানমন্ত্রী ও বিএনপির সংসদীয় দলের প্রধান তারেক রহমানের সভাপতিত্বে সভা শুরু হয়। সভায় স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে শোক জানিয়ে দোয়া করা হয়। এরপর চলমান জ্বালানি সংকট নিয়ে আলোচনা করা হয়। এছাড়া ঈদে দুর্ঘটনা নিয়েও আলোচনা করা হয় সংসদীয় দলের সভায়। 1.5 ঘন্টারও বেশি সময় ধরে চলা বৈঠক শেষে চিফ হুইপ সবার আলোচনার বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি জানান, জ্বালানির সংকট রোধে সরকারের নেওয়া প্রস্তুতি সম্পর্কে প্রধানমন্ত্রী সভাকে অবহিত করেছেন। জ্বালানির দাম যেন না বাড়ে সেজন্য সরকার ভর্তুকি দিচ্ছে বলেও সবাই জানানো হয়। প্রধানমন্ত্রী জনগণকে আতঙ্কিত না হওয়ারও আহ্বান জানিয়েছেন বলে জানান চিফ হুইপ। সমগ্র পৃথিবীতে তেলের দাম বেড়ে গেছে, অথচ আমরা বাংলাদেশে সেই তেলের দাম ঠিক রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে সরকার, এবং প্রায় 200 কোটি টাকা প্রতি মাসে ভর্তুকি দিয়ে প্রায় সেই কাজটা করার চেষ্টা করছে সরকার। এই বিষয়টা সংসদ সদস্যদের অবহিত করা, চোরাচালান রোধের জন্য তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য হোম মিনিস্টারকে বলেছেন এবং তারপরে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তেলের কোনো সাপ্লাইয়ের কোনো ঘাটতি নেই, কিন্তু ঘাটতি আর্টিফিশিয়ালি তৈরি হয়েছে
কিছু মিডিয়ার কারণে এবং কিছু মানুষ অতিউৎসাহিত কিছু চোরাচালানির কারণে। কাজে এটা যাতে না হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আজকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং এই আলোচনা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের 1 মাসের মধ্যে বিএনপি কি অর্জন করেছে এবং সামনের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। বিশ্বের অনেক দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও দেশে না বাড়ানো সরকারের সফলতা বলে জানান সালাউদ্দিন আহমেদ। অধ্যাদেশের বিষয়ে ফাইনাল আমাদের সিদ্ধান্ত হবে, এই বিশেষ কমিটির রিপোর্টটা প্রণীত হবে, সেটা 2 তারিখে এপ্রিলে উপস্থাপন হবে বলে আশা করি। তারপরে সেটা আইন প্রণয়ন কার্যাবলীর মধ্যে যেভাবে যায় সেভাবে যাবে। সামনের দিকে দেখি কিভাবে পরিকল্পনা করা যায়, আর যাতে জ্বালানি পাচার হওয়ার যে 2-1টি ঘটনা নজরে এসছে এগুলো আমরা কঠোর হস্তে দমন করবো ইনশাআল্লাহ। রাষ্ট্রপতির ভাষণের উপর কে কি বক্তব্য রাখবেন সে বিষয়েও সভায় আলোচনা হয়েছে। সংসদীয় দলের সভা রবিবার বেলা 1:30টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে গতিশীল করতে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। উপস্থিত ছিলেন কমিটির সদস্যরা। বৈঠক শেষে চিফ হুইপ জানান, সংসদ সদস্যদের অধিবেশনের প্রথম দিনে অডিও বিভ্রাটে স্যাবোটাজ মনে করে সংসদীয় কমিটি, কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 3রা এপ্রিলের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিল করতে হবে। এসব অধ্যাদেশের বিষয়ে আগামী 2রা এপ্রিলের মধ্যে জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। আমরা তো এখন গণতন্ত্রে পা দিয়েছি, গণতন্ত্রের বিকাশ ঘটাতে চাই, আর আপনাদের সহযোগিতা চাই এই জন্য পার্লামেন্টের জন্য রিয়েল কার্যকরী হয়, পার্লামেন্টের জন্য রিয়েলি প্রাণবন্ত হয় এবং দেশের সকল সমস্যা যেন পার্লামেন্টে আসে এবং সমাধানও যেন এখান থেকে হয়। 133টা যে অধ্যাদেশ এটা নিয়ে তো অর্ডিন্যান্স কমিটির মিটিং হয়েছে, হ্যাঁ এগুলো হয়তো বিল পাস হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে সাধারণত আলোচনা হয়। এই আর কি সংসদ নেতা এবং আমাদের যারা সিনিয়র পার্লামেন্ট সদস্য আছে একটা হয়তো দিক নির্দেশনা দেবে যে পার্লামেন্ট কোন পদ্ধতিতে হয়তো পরিচালিত হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। জ্বালানি তেল সংগ্রহে ভোগান্তি কমছে না। শনিবারও লম্বা লাইন দেখা গেছে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে। তেল না থাকায় ভোর থেকে পাম্পের সামনে লাইনে দাঁড়ান অনেকেই। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে কোটা পদ্ধতিতে তেল সরবরাহ করায় গ্রাহকদের চাহিদা মিটছে না। সকাল 7টা থেকে বিকেল 3টা পর্যন্ত ডিপো থেকে তেল নিতে পারবেন ডিলাররা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। রাজধানীর পাম্পগুলোর সামনে তেল সংগ্রহে লম্বা লাইন এখন প্রতিদিনের চিত্র। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের ফলে বিশ্বব্যাপী সৃষ্ট তেল সংকট ভোগাচ্ছে বাংলাদেশকেও। বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে এই লাইন শুরু হয়েছে ভোর থেকে। তেল না থাকায় বিক্রি বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এখানে সকাল 7:30 থেকে এখন পর্যন্ত আসি, 3-4 ঘন্টার উপরে এলো। ওনারা বলতেছে যে 2টার দিকে দিবে, এখন আসলে 2টার দিকে দিবে না 3টার দিকে দিবে এটা বলা যাচ্ছে না। আমি সকাল 6:30 থেকে এখানে এসেছি, সকাল 8টার মধ্যে অ্যাটেন্ডেন্স দিয়েছি অফিসের জন্য। বাইক এখানে রেখে তালা মেরে তারপরে গেছি অ্যাটেন্ডেন্স দিতে বাড্ডাতে। আমি একটা জেনারেল ম্যানেজারে জব করি, আমার অর্ডারের জন্য বিভিন্ন হাউসে বাইং হাউসে যাইতে হয়, বাইরের সঙ্গে কথা বলতে হয়, আমি যাইতে পারি নাই। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে পাম্প প্রতি নির্দিষ্ট পরিমাণ তেল সরবরাহ করায় গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। কোটা সিস্টেম করে ফেলছে, আমাদেরকে যতটুকু বরাদ্দ দেয় ততটুকু আমরা নিয়ে আসি, এর বেশি আমাদেরকে দিতে যাচ্ছে না। আমাদের কোনো রেশনের সিস্টেম, আমরা গ্রাহকরে পর্যাপ্ত পরিমাণে গাড়ি ফুল করে আমরা দিচ্ছি। যেসব পাম্পে তেল আছে সেখানেও দেখা গেছে লম্বা লাইন। জ্বালানি তেল কিনতে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। তেলের সংকট নাই, সংকটটা হলো আমাদের মনের সংকট। আমি আজকে 600 টাকা তেল পেয়েছি, আমি কেন সেকেন্ড টাইম ফেরত দেওয়ার দাঁড়ালাম এখানে ট্যাঙ্কে ভরার জন্য? আরেকজনকে সুযোগ করে দিই, আমরা আসলে সুযোগ তৈরি করতে দিচ্ছি না, এটা হলো আমাদের মেন সমস্যা। আমি এর আগে প্রায় 5-6টা পাম্পে গেছি, একটা পাম্পে তেল পাই নাই। আর এখানে এসে দেখতেছি আপনার এই পাম্পে তেল আছে, কিন্তু এখন ওরকমভাবে অনেক বড় সিরিয়াল দেখতেছি আর কি। এদিকে জ্বালানি তেলের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে বেশ কিছু ডিপোতে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। ডিপোগুলো থেকে তেল সরবরাহে অনিয়ম ও পাম্প মালিকদের সিন্ডিকেটের কারণেই কৃত্রিম সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। দেশের সব পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সিরাজগঞ্জ বাঘাবাড়ি তেল ডিপো সহ বিভিন্ন পাম্পে শুক্রবার রাতভর অভিযানকালে তিনি একথা বলেন। ডিপোগুলোতে অভিযান ও পরিদর্শন শেষে ডিপোর কর্মকর্তাদের নিয়ম মেনে তেল সরবরাহের নির্দেশনা দেন মন্ত্রী। বলেন, অভিযান অব্যাহত থাকবে, খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানান মন্ত্রী। অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম ও ডিডিএলজি মোহাম্মদ কামরুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই ডিপো থেকে তেলও বেরিয়ে যাচ্ছে। তেল বেড়ে যাওয়ার পরে তাও আমরা দেখছি যে হাহাকার, যে দেশে তেল নাই। এইটাকে কীভাবে সুষম করা যায়, কিভাবে তেলগুলোকে দিলে এই কথাগুলো বলতে না পারে, সেইটা ডিপোতে এসে ডিপোর যারা ডিপো ইনচার্জ আছে তাদের সাথে আলোচনা করলাম। আলোচনা করে তাদেরকে নির্দেশনা দিলাম যেন প্রত্যেকটা পাম্পে তেল যায় এবং সেই তেল যেন প্রত্যেকটা পাম্পে ঠিক মতো তেল যাবে। সেই জন্য আমার রাত করে এখানে আসা আর দেখা যে এই ডিপোতে সিন্ডিকেট কি কাজ করছে না কিনা সেটা দেখা। চোরাচালানি বন্ধ চোরা কারবারি বন্ধ করার জন্য আমি আসছি। দেশের বিভিন্ন জায়গায় জ্বালানি তেলের ডিপো পাম্পগুলোতে নিরাপত্তা জোরদার করতে বিজিবি ও সেনা মোতায়েন করা হয়েছে। মজুত রোধ ও সরবরাহ স্বাভাবিক রাখতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। সিলেটে জ্বালানি তেলের ডিপোগুলোর নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হয়েছে বিজিবি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সকাল থেকেই সিলেটের গুরুত্বপূর্ণ জ্বালানি ডিপো পদ্মা ও মেঘনায় দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ। জেলার 2টি এবং পার্শ্ববর্তী মৌলভীবাজারের 3টি সহ দেশের মোট 19টি ডিপোতে মোতায়েন করা হয়েছে বিজিবি। অন্যদিকে রাঙামাটিতে পেট্রোল পাম্পগুলোতে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী কাজ শুরু করেছে। সকালে রাঙামাটি মহসিন পেট্রোল পাম্পে তেল দেওয়ার সময় শত শত ক্রেতা ভিড় জমান। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের নির্দেশনায় সেনাবাহিনী মোতায়েন করা হয়। চট্টগ্রামে পেট্রোল পাম্পগুলোতে আজও গ্রাহকদের দীর্ঘ লাইন, তেল নিতে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। শনিবার সকাল থেকে ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল, প্রাইভেট কার ও সিএনজি চালিত যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। কোনো কোনো ফিলিং স্টেশন থেকে জ্বালানি মিললেও কিছু কিছু পেট্রোল পাম্পে তেল না দেয়ায় ফিরে যেতে হয়েছে গ্রাহকদের। পেট্রোল পাম্প সংশ্লিষ্টরা বলছেন, অনেক চালক প্রয়োজনের তুলনায় বেশি তেল নিতে চাইছেন, আবার একই ব্যক্তি ভিন্ন ভিন্ন ফিলিং স্টেশন থেকে বারবার জ্বালানি নিচ্ছেন, ফলে দ্রুত মজুদ শেষ হয়ে যাচ্ছে। ফের পরিবর্তন আসছে পুলিশের পোশাকে। ফিরে যেতে পারে ঐতিহ্যবাহী যে কোনো একটি পোশাকে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শনিবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির 43তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ব্যাচের প্রশিক্ষণ সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, পুলিশ হবে জনগণের বন্ধু। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাব মুক্ত করে একটি আধুনিক সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই সরকারের মূল লক্ষ্য। এরই মধ্যে জনবল বৃদ্ধি সহ নানাবিধ উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। সংবিধান সংস্কার পরিষদ ও গণভোটের রায় মানছে না সরকার, অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দাবি আদায়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিকেলে নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড এলাকায় এনসিপির প্রথম জেলা ও মহানগর সাধারণ সভায় তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, সরকারি দল গণরায় মানছে না, তারা সংবিধানকে নিজেদের মতো করে ব্যাখ্যা করছে। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের মতো এই সরকারও নিজেদের পক্ষে গেলে সংবিধানের পক্ষে আর বিপক্ষে গেলে সংবিধানের পক্ষে নয়, এমন দ্বিচারিতা করছে। আওয়ামী লীগ যেভাবে সংসদকে কবজা করে সংবিধানকে দলীয়করণ করেছিল, একই প্রবণতা বর্তমান সরকারের মধ্যেও দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। এখন তারা সংবিধানের দোহাই দিচ্ছে, সংবিধানের দোহাই দিয়ে তারা গণভোটের আদেশকে অস্বীকার করছে। কিন্তু আমরা সাম্প্রতিক সময় কিন্তু দেখেছি, এই যে স্বাধীনতার ঘোষক, এই ঘোষক নিয়ে কিন্তু একজন ইউএনওর বিতর্কের মুখে পড়লেন, যেখানে আমাদের সংবিধান অনুযায়ী স্বাধীনতার ঘোষক
শেখ মুজিবুর রহমানকে বলা আছেন, জিয়াউর রহমানকে সংবিধান অনুযায়ী কেউ স্বাধীনতা ঘোষক বলতে পারে না। ফলে সংবিধান তাদের ইচ্ছা মতো তারা কোথাও মানতেছেন, কোথাও মানতেছেন না। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের হয়ে এবার ইসরায়েলে মিসাইল হামলা চালিয়ে সরাসরি যুদ্ধে যোগ দিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। এর মধ্য দিয়ে দ্বিতীয় মাসে গড়ানো ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ নাটকীয় মোড় নিতে যাচ্ছে। হরমুজ প্রণালীর পর এবার বন্ধ হয়ে যেতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ, লোহিত সাগরের বাব এল মান্দ, যাতে আরও বিপাকে পড়বে গোটা বিশ্ব। হুথিদের যোগ দেওয়ার দিনে দুবাইয়ে লুকিয়ে থাকা 500 মার্কিন সেনার অবস্থান লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। এদিকে যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। আগামীকাল রবিবার ও সোমবার ইসলামাবাদে বৈঠকে যোগ দিতে পারে সৌদি আরব, তুরস্ক ও মিশর। সানজিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলার পরিকল্পনা 10 দিনের জন্য স্থগিত ঘোষণার পরদিনই তেহরানের একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোট বাহিনী। শুধু পরমাণু কেন্দ্রই নয়, 2টি স্টিলের কারখানা, একটি ওয়াটার প্লান্ট ও তেহরানে অবস্থিত সরকারি স্থাপনা সহ বিভিন্ন প্রদেশের আবাসিক এলাকাগুলোতেও হামলা হয়েছে। এতে 20 জনের বেশি ইরানি নাগরিক নিহত হয়েছেন। ইরানের সাথে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে দাবি করেই বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিত ঘোষণাকারী ট্রাম্প কেন পারমাণবিক স্থাপনায় হামলা চালাচ্ছে? পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি প্রস্তাব পাঠানোর পরেও হামলা চালিয়ে কি ইরানকে চাপে রাখতে চাইছেন ট্রাম্প? আমেরিকা ও ইরানের মধ্যে কি আদৌ কোনো সমঝোতা আলোচনা চলছে? ইরান জুড়ে শুধু হামলার তীব্রতা বাড়িয়েই ক্ষান্ত হচ্ছে না যুক্তরাষ্ট্র। ইউএসএস জর্জ H.W. বুশ নামের আরও একটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পাঠাতে যাচ্ছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ, পেন্টাগন। আর ইরান যুদ্ধে বারবার নিজেকে বিজয়ী ঘোষণা করা ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের 3,500-এরও বেশি লক্ষ্যবস্তুতে এখনও আঘাত হানা বাকি, সেগুলোতেও খুব শীঘ্রই হামলা চালানো হবে। এছাড়াও ইরানকে অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দিতে হবে বলেও হুঁশিয়ার করেছেন ট্রাম্প। এ সময় হরমুজ প্রণালীকে ট্রাম্প প্রণালী বলেও সম্বোধন করেন তিনি। আমরা ইরানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি, কিন্তু তাদের অবশ্যই ট্রাম্প প্রণালী খুলে দিতে হবে। আমি বলতে চাইছি হরমুজ প্রণালী খুলে দিতে হবে। তবে ইরানের স্থল অভিযানের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থল সেনা না পাঠিয়েই কয়েক সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ করা সম্ভব বলে দাবি করেছেন রুবিও। আর চলতি সপ্তাহে ইরানের সাথে একটি বৈঠক হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। এদিকে পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর কারণে যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের পরমাণু অবকাঠামোতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আগুন নিয়ে খেলছে বলে সতর্ক করেছে দেশটির বিপ্লবী বাহিনী IRGC। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে হামলা অব্যাহত রেখেছে ইরান। ইসরায়েলের বিভিন্ন শহরে ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যৌথ হামলায় একজন নিহত ও 250-র বেশি ইসরায়েলি আহত হয়েছে। আর যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইরানকে সমর্থন জানিয়ে ইসরায়েলের ওপর মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে বিধ্বংস চালাচ্ছে ইরান। সৌদি আরবে প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ইরানের মিসাইল হামলায় আহত হয়েছে অন্তত 12 মার্কিন সেনা। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, জর্ডান ও বাহরাইনের মার্কিন ঘাঁটিগুলোতেও মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে তেহরান। আর নিজেদের ভূখণ্ডে ইসরায়েলের সাথে মুখোমুখি লড়াই চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে 10 জনের বেশি ইসরায়েলি সেনা আহত হয়েছে। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ৭১-এর সাথে ২৪-কে মিলিয়ে ফেললে সেটা দেশের জন্য বড় বিপর্যয়ের কারণ হবে বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। অন্যদিকে দেশের মালিকানা দাবি করার একমাত্র অধিকার মুক্তিযোদ্ধাদের বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মেজবার রহমানের রিপোর্ট। রাজধানীর নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শুরু হয় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। এরপর বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে 1 মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে অংশ নিয়ে বীর মুক্তিযোদ্ধারা স্মৃতিচারণ করেন মহান মুক্তিযুদ্ধের দিনগুলোর, তুলে ধরেন আত্মত্যাগ ও সংগ্রামের নানা অভিজ্ঞতা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। তিনি বলেন, স্বাধীনতার গৌরবময়ী সংগ্রামে অবদান রাখা বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে এই আয়োজন। এই দেশের যদি কেউ মালিকানা দাবি করে, এটার একমাত্র অধিকার আছে মুক্তিযোদ্ধাদের। কারণ আমরা যুদ্ধ করে এই দেশটা স্বাধীন করেছি। রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান, খাতা কলমের অধিকারী হলো মুক্তিযোদ্ধারা, কিন্তু বাস্তবে তার কিছু অংশও কিন্তু মুক্তিযোদ্ধারা পান না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার গুরুত্ব তুলে ধরেন তিনি। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। আমাদের বড় একটা অর্জন। নিঃসন্দেহে স্বাধীন দেশে এই রাজনৈতিক অর্জনগুলোকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। তাই বলে এই অর্জনগুলোর সাথে আমরা যদি স্বাধীনতাকে সমানতালে করে ফেলি, সেটা আমাদের জন্য হবে অনেক বড় একটা বিপর্যয়ের কারণ। মুক্তিযুদ্ধের সময় রাজাকার আলবদর সহ যুদ্ধাপরাধীদের সঠিক তালিকা প্রকাশ করা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। ওই মুহূর্তে যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, রাজাকার, আলবদর, আলসামস, তাদেরও সঠিক তালিকা প্রণয়ন আমার মন্ত্রণালয়ের একটি বড় চ্যালেঞ্জ। এদিন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। মিসবাহ রহমান, বাংলাভিশন, ঢাকা। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় আলোচকরা বলেছেন, স্বাধীনতার 55 বছরেও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা না হওয়ায় মুক্তিযোদ্ধার সংখ্যা বেড়েছে। এছাড়া মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে দেশে গুম খুনের সংস্কৃতি বাড়ানো হয়েছে। এফডিসিতে আয়োজিত ছায়া সংসদে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও সোনারগাঁও ইউনিভার্সিটির বিতার্কিকরা অংশ নেন। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ অভিযোগ করে বলেন, মুক্তিযুদ্ধকে দলীয়করণের মধ্য দিয়ে ক্ষমতাকে পাকাপোক্ত করতে বিগত সময়ে নানা অপপ্রয়াস চালানো হয়েছে। তিনি সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা করার দাবি জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ বলেন, অতীতে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে ক্ষমতাকে কুক্ষিগত করা হয়েছিল, ফলে বিগত 17 বছরে দেশে গুম খুন বেড়েছে। ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। ছায়া সংসদে বিজয়ী হয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। সরকার যেরকম গণভবন লিখে নিয়েছিল অল্প টাকায়, তারপরে সবকিছুকে কি মানে বংশানুক্রমিকভাবে সেই মুক্তিযুদ্ধের যেই মানে চেতনাটাকে তারা লালন করতে গিয়ে সেটাকে কুক্ষিগত করেছিল এবং পারিবারিকীকরণ করে ফেলেছিল। আপনারা জানেন যে সারা দেশের কত স্থাপনা সেই বঙ্গবন্ধুর নামে, শেখ হাসিনার নামে, তার পরিবারের, তার গোষ্ঠীর লোকদের নামে, যেটা অন্তর্বর্তী সরকার সেগুলিকে রহিত করেছে। সেটা একটা দলীয়করণের একটা নিকৃষ্ট একটা নজির ছিল পৃথিবীর ইতিহাসে। আমরা সেটা থেকে এখনো মুক্ত হতে পারিনি। আমাদের এই মানসিকতার থেকে মুক্ত হতে হবে। আমরা দেশটা সবার, আসলে মুক্তিযুদ্ধ তো সবাই করেছে, সুতরাং কোনো একক দলের পক্ষে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করা সম্ভব না। ছুটির শেষ দিন আজ। ছুটি শেষে ঢাকা ফিরতে মানুষের চাপ বেড়েছে। নারীর টানে বাড়ি যাওয়া সব মানুষ প্রিয়জনদের সঙ্গে সময় কাটিয়ে নিজ কর্মস্থলে যোগ দিতে ফিরছেন ঢাকায়। এবারের ফিরতি যাত্রায় অভিযোগের সংখ্যাও বেশ কম। নির্বিঘ্নে রাজধানীতে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। আরিফিন শাওনের রিপোর্ট। ঈদের লম্বা ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শনিবার সকাল থেকেই কমলাপুর স্টেশনে ঢাকামুখী মানুষের ভিড়। স্টেশনে একের পর এক প্রবেশ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা আন্তনগর ট্রেন। এসব ট্রেনে যাত্রীর চাপ বেশি থাকায় অনেকে ট্রেনের ছাদে ও দরজার কাছে দাঁড়িয়ে ঢাকায় ফিরছে। মূলত শিক্ষার্থী, বেসরকারি চাকরিজীবী ও তাদের পরিবারের সদস্যরা বেশি ফিরছেন আজ। পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে ফিরলেও যাত্রীদের চোখে মুখে ছিল দীর্ঘ যাত্রার ক্লান্তির ছাপ।
যাওয়ার সময় একটু চাপ বেশি ছিল, ওই সময় একটু কষ্ট হয়েছিল, বাট ফেরাটা খুব ভালো হয়েছে আর কি। ঈদ যাত্রাও ভালোই কেটেছে, না কোনো সমস্যা হয়নি। না, ট্রেনে হচ্ছে যে একটু মানুষের চাপ ছিল যেহেতু ছুটিটা শেষ, তবে খুব একটা সমস্যা হয়নি। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে ঈদ সুন্দর মতো কাটে আবার ঢাকা শহরে আসতে পারছি। তবে কিছু অভিযোগ ছাড়া সবটুকু যাত্রা স্বস্তির ছিল বলে জানিয়েছেন তারা। আসতে আজকে গাড়ি লেট হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার টাইম হইল আপনার 3:30, ব্রাহ্মণবাড়িয়া আইসে মনে হয় 5টা তো 5:45 হইতে পারে। প্রচুর লোক ছিল এবং হচ্ছে যে প্রত্যেকটা স্টেশনে ওরা লোক নিয়ে নিছে, আসতে একটু হ্যাসেল হয়েছে, ফ্যামিলি নিয়ে আসতে একটু হ্যাসেল হয়েছে। মানুষের অনেক ভিড়, ছাদে উঠেও আসছে অনেক মানুষ। আমরা তো কেবিনে করে আসছি, তারপরেও আসলে বের হওয়ার মতো জায়গা পাই নাই। এদিন রাজধানীমুখী যাত্রীর চাপ থাকার সাথে সাথে ঢাকা থেকে অন্যত্র যাওয়া যাত্রীর সংখ্যাও ছিল বেশ। আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। সড়ক ও নৌপথে প্রাণহানিতে ম্লান হয়ে গেছে এবারের ঈদ আনন্দ। সড়কে বিশৃঙ্খলা আর অব্যবস্থাপনায় এরকম কয়েকশো মানুষের মৃত্যু এখন গল্পের খেরো পাতায়। ধারাবাহিকভাবে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুতে বিস্মিত ও ক্ষুব্ধ বিশেষজ্ঞরাও। তারা বলছেন, শতভাগ রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, মৃত্যুর মিছিল বন্ধ করা সম্ভব নয়। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ঈদ মানে আনন্দ, সেই আনন্দ ভাগাভাগি করতে কর্মব্যস্ত ঢাকার লাখো মানুষ ছোটে নারীর টানে বাড়ির পথে। লম্বা ছুটি শেষে আবারও ফিরতেও হয় ঢাকায়। এই যাওয়া আসার পুরো গল্পটা নিমেষেই পরিণত হয় শোকগাথায়। পথের যানজট, বাড়তি ভাড়া, অতিরিক্ত গতি, চালকদের ক্লান্তি, ফিটনেসবিহীন যানবাহন, সবখানে নিয়ম না মানার প্রবণতা যেন প্রতিযোগিতার মতো। এবছরও ব্যতিক্রম হয়নি। পাটুরিয়া দৌলদিয়া নৌরুটে পন্টুন থেকে পদ্মা নদীতে বাস পড়ে মানুষের মর্মস্পর্শী মৃত্যুর ঘটনা নাড়া দেয় সবাইকে। আবার রেলপথে বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত হয়ে আহতের সংখ্যা অর্ধশতের বেশি। বিঘ্নিত হয় রেলযাত্রা। রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, ঈদ যাত্রায় 10 দিনে শুধু সড়ক দুর্ঘটনায় মারা গেছে 274 জন। এসব ঘটনার জন্য সড়ক অব্যবস্থাপনা ও রাজনৈতিক সদিচ্ছার অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। এই ঝুঁকিগুলি যদি কমাতে চাই, শতভাগ রাজনৈতিক সদিচ্ছা নিয়ে নামতে হবে এবং সরকারের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া এই সমস্যার সমাধান হবে না। মানে ধারাবাহিকভাবে লাগাতার যে দুর্ঘটনার যে তথ্যগুলি আমাদের কাছে আসছে, যেটা আসলেও আমাদের কাছে আমরা বিস্মিত। সড়কের মতো নৌরুটেও ঘাটের অব্যবস্থাপনা। যিনি সুপারভাইজার থাকেন ঘাটের, সে কিন্তু ডিরেকশন দিবে বাস নামার সময়, ওঠার সময়। তো সুপারভাইজারের দায়িত্বটা কি আসলে? আমরা যেটা দেখি, সুপারভাইজার একটা বড় দায়িত্ব কিন্তু নিয়ে ফেলেছেন। ঘাটের মধ্যে যে যানবাহনগুলি আসে, টাকা নিয়ে, চাঁদা নিয়ে কাকে আগে সামনে দিবে, কাকে আগে পিছনে দিবে, এই কাজ করার নিয়েতে তারা ব্যস্ত। ঘাটের যে দুর্ঘটনার ঝুঁকি, যেটা আমি বললাম, এটা কমানোর জন্য যে তাদের যে দায়িত্ব, সেই দায়িত্বে তারা নাই। এই যে দুর্ঘটনা হলো, ঘাট ব্যবস্থাপনায় তাদের নিজস্ব ডুবুরি থাকার কথা। কোথায় ডুবুরি? 7 ঘন্টা পরে আপনার উদ্ধার কাজ শুরু হয়েছে। ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে সরকারের পদক্ষেপ দেখা গেলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি বলেও মত এই বিশেষজ্ঞের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। 536টি স্কুলে পর্যায়ক্রমে মশক নিধন কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। শনিবার সকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে কর্মসূচির উদ্বোধন করে তিনি এই তথ্য জানান। শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, সামনে বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বাড়তে পারে। সম্প্রতি প্রায় 1 মাস স্কুল কলেজ বন্ধ থাকার পর শিক্ষার্থীরা আবারও ক্লাসে ফিরছে, তাই শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ডিএনসিসি প্রশাসক জানান, এখন পর্যন্ত উত্তর সিটি কর্পোরেশনে কোনো ডেঙ্গু রোগী নেই। রাজধানীর স্কুলগুলোতে মশার প্রজনন স্থল ধ্বংস করতে নিয়মিত ঔষধ ছিটানো হবে বলেও জানান তিনি। বলেন, এই উদ্যোগ বাস্তবায়নে কোনো অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই বিষয়ে জিরো টলারেন্সের নির্দেশনার কথাও জানান ডিএনসিসি প্রশাসক। বিসিক নগরীতে সৌর প্যানেল স্থাপন করলে বছরে প্রায় 14 মিলিয়ন টন কার্বন নিঃসরণ কমানো সম্ভব, আর কার্বন ক্রেডিট থেকে আয় হতে পারে প্রায় $4 লাখ। শনিবার রাজধানীর একটি হোটেলে সংস্থাটির আওতাধীন শিল্প নগরীগুলোতে সৌর বিদ্যুতের সম্ভাবনা নিয়ে গবেষণায় এই তথ্য জানায় চেঞ্জ ইনিশিয়েটিভ। বলা হয়, ট্যানারি প্লাস্টিক উৎপাদন, প্যাকেজিং ও লাইটিং ইঞ্জিনিয়ারিং খাতে সম্মিলিতভাবে বছরে প্রায় 47 মিলিয়ন টন কার্বন নির্গমন হয়,
যা থেকে প্রায় 14 মিলিয়ন টন কমানোর সুযোগ রয়েছে। শিল্পনগরীগুলোর মাত্র 10% জায়গায় সৌরবিদ্যুৎ স্থাপন করলে উৎপাদন খরচ কমবে 50% পর্যন্ত। প্রতিষ্ঠানটি জানায় দেশের 90% বেশি শিল্প এসএমই খাত, যা 85% কর্মসংস্থান তৈরি করে। তবে এই খাত এখনো পুরোপুরি জীবাশ্ম জ্বালানি নির্ভর। পবিত্র ঈদ উল ফিতর ও সাপ্তাহিক ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সুগন্ধা, লাবণী ও কলাতলী সৈকতের বিস্তীর্ণ বালিয়াড়ি রূপ নিয়েছে জনারণ্যে। ছোট বড় সবাই ঈদ আনন্দ উপভোগ করছেন। তবে ছুটি শেষে ফিরতে শুরু করেছেন অনেক পর্যটক। কক্সবাজার প্রতিনিধি মোর্শেদুর রহমান খোকনের তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। একদিকে ঈদের ছুটি, অন্যদিকে 26 মার্চের সাথে যুক্ত হয়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে টানা ছুটিতে পর্যটকের ঢল কক্সবাজার সমুদ্র সৈকতে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন এই ছুটিতে প্রায় 4 লাখের মতো পর্যটকের সমাগম হয়েছে। কেউ সমুদ্রের লোনা জলে ডুবে ক্লান্তি ধুয়ে ফেলছেন, কেউ বালিয়াড়িতে বসেও উপভোগ করছেন সাগরের হিমেল হাওয়া। আবার বিচ বাইক, ঘোড়া কিংবা জেট স্কিতে চড়ে উল্লাসে মেতে উঠেছেন কেউ কেউ। ভ্রমণের স্মৃতি ধরে রাখতে সেলফি ও ভিডিও ধারণের ব্যস্ত অধিকাংশ পর্যটক। অনেকদিন পর আসলাম, এনজয় করতেছি। পানিতে সবাই ওঠানামা করতেছে, এগুলোই ভালো লাগে। তো সমুদ্রের ভিউটা আমার খুব ভালো লাগে, তো সেই হিসেবে আমার পার্সোনালি কক্সবাজারকে আমি চুজ করি। বিচে আইসা তো আরো বেশি ভালো লাগতেছে, এখানে এত সুন্দর ওয়েদার, আসলে বেশি ভালো লাগে আসলে তাই। এটা অ্যাকচুয়ালি ফ্যামিলি ট্যুর, সবাই মিলে আসলে তাই খুব এনজয় করি। লাবণী বিচে আমরা 27 জন লাইফগার্ড কাজ করে থাকি সর্বদা। পর্যটকদের নিরাপত্তায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। আমাদের কলাতলী বিচ, সুগন্ধা বিচ এবং লাবণী বিচে 3টা টিম আছে। তারা যারা কক্সবাজারের পানিতে নামছে, যারা পর্যটকরা আছেন, তাদের নিরাপত্তার জন্য 24 ঘন্টা 2 শিফটে কাজ করে যাচ্ছে। কক্সবাজারে থাকা 450-এর বেশি হোটেল মোটেলে এখনো বুকিং রয়েছে। পর্যটকরা যেন নিরাপদে ভ্রমণ শেষে বাড়ি ফিরতে পারে, এমন প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার স্থানীয় সময় দুপুর 1:30টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 78 বছর। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে এবং নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সহধর্মিণীর মরদেহ আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে। সোমবার 30 মার্চ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেলা 11টায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজার পর বনানী সামরিক বাহিনীর কবরস্থানে দাফন করা হবে। ফিফা র্যাঙ্কিংয়ে 115 নম্বরের দেশ মৌরিতানিয়া, সে দলের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে 2-1 গোলে জিতেছে আর্জেন্টিনা। 1 এপ্রিল বাংলাদেশ সময় ভোরে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জাম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। বিশ্বকাপ প্রস্তুতিতে আর্জেন্টিনার খেলার কথা ছিল ফিনাসিলামায় ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ও ফিফা র্যাঙ্কিংয়ের 1 নম্বর দেশ স্পেনের বিপক্ষে। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ম্যাচটি বাতিল হওয়ায় গুয়েতেমালার বিপক্ষে খেলার তারিখ নির্ধারিত হয়েছিল মেসিদের, কিন্তু সেই ম্যাচটিও বাতিল হয়। ফলে আফ্রিকান দেশ মৌরিতানিয়ার বিপক্ষেই খেলেছে ফিফা র্যাঙ্কিংয়ে 3 নম্বর দেশটি। বুয়েন্স আয়ার্সে 112 ধাপ পিছিয়ে থাকা মৌরিতানিয়ার বিপক্ষে হালকা মেজাজেই খেলেছে বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। প্রথমার্ধেই এনজো ফার্নান্দেস ও ফ্রি কিক থেকে নিকো পাজের গোলে 2-0 লিড নেয় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে মেসি মাঠে নেমে কিছু ঝলক দেখালেও গোল পাননি। ম্যাচে বড় জয়ের চেয়ে দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করাই ছিল কোচ লিওনেল স্কালোনির মূল লক্ষ্য। এছাড়াও বিশ্বকাপের আগে ইনজুরি মুক্ত থাকতে মাঠে সিরিয়াল ছিল না আর্জেন্টিনার ফুটবলাররা। ম্যাচে মৌরিতানিয়ার পোস্টে মাত্র 4টি শট মেরেছে আর্জেন্টিনা। অন্যদিকে মৌরিতানিয়াও আর্জেন্টিনার পোস্টে 4টি শট মেরেছে এবং শেষ দিকে 2টি সুযোগ তৈরি করে ইনজুরি সময় একটি গোলও শোধ করেছে। সেখানে মৌরিতানিয়া ডিফেন্ডার জর্ডান লেফার্ট নিজের অভিষেক ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে গোল করে নিজেদের স্মরণীয় করে রাখেন। আমরা সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন নেতাকর্মীদের। তেলের চোরাচালান ঠেকানোর কঠোর নির্দেশ সংসদীয় কমিটির সভায়। তীব্র হচ্ছে জ্বালানি তেলের সংকট, মজুদ প্রতিরোধে ডিপোতে বিজিবি মোতায়েন, সিন্ডিকেটকে দুষছেন মন্ত্রী, পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত।
আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের পোশাক, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বললেন সংবিধান সংশোধন হবে জনপ্রত্যাশা ও গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী। সংবিধান সংস্কার পরিষদ ও গণভোটের রায় মানছে না সরকার, অভিযোগ বিরোধী দলীয় চিফ হুইপের। আবারও রাজপথে নেমে দাবি আদায়ের হুঁশিয়ারি। ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা, দুবাইয়ে 500 মার্কিন সেনার অবস্থান লক্ষ্য করে হামলা তেহরানের। ইসরায়েলে হুতিদের মিসাইল হামলা, লোহিত সাগরের বাবেল মান্থ বন্ধের শঙ্কা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bhnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।